Hello students, welcome back to YouTube channel Learner Tutorials. Class 6 এ ছাত্রছাত্রীদের জন্য আজকে একটা ক্লাস হবে। আমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে মানুষের শরীরটা আলোচনা হয়েছিল আগে, সেই মানুষের শরীরের একটি বিষয় বৃক্ক বা কিডনি। আজকে আমি বৃক্ক বা কিডনি নিয়ে আলোচনা করব। এটা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মানব দেহের, যে অঙ্গটা আমাদের দেহে মূত্র তৈরি করে। বৃক্কের প্রধান কাজ মূত্র তৈরি করা এবং দেহ থেকে বিভিন্ন পদার্থ বের করে দেওয়া, যেগুলো আমাদের দেহের পক্ষে ক্ষতিকারক। আজকে আমরা সেই বৃক্ক নিয়ে আলোচনা করব। শুধু বৃক্ক নয়, বৃক্কের সাথে মানবদেহের রেচনতন্ত্রের সম্পর্কেও একটু জানব। তাহলে চলে আসি আজকের পাঠে। প্রথমে একটু দেখে নাও যে মানুষের দেহে রেচনতন্ত্রে কি কি অংশ আছে। ফুল স্ক্রিন করে দেখবে, তাহলে সবটাই বুঝতে পারবে। তাহলে আমি বারবার বৃক্ক পড়াতে গিয়ে রেচনের কথা বলছি। বৃক্ক রেচনতন্ত্রের একটা অংশ। তাহলে রেচন জিনিসটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। আমাদের শরীরে সবসময় নানা বিক্রিয়া ঘটে, রাসায়নিক বিক্রিয়া ঘটে বা বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলে। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে নানা পদার্থ তৈরি হয়, বা এই রাসায়নিক বিক্রিয়াগুলোর ফলে নানা পদার্থ তৈরি হয়। সেই পদার্থগুলির মধ্যে কিছু প্রয়োজনীয় পদার্থ এবং কিছু অপ্রয়োজনীয় পদার্থ। প্রয়োজনীয় পদার্থগুলো আমাদের দেহের বিভিন্ন কাজে লাগে। এই যে আমাদের দেহে সারাক্ষণ যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে, সেইগুলোকে আমরা একত্রিতভাবে বলি বিপাক। আর বিপাকের ফলে উৎপন্ন পদার্থগুলিকে আমরা বলি বিপাকজাত পদার্থ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে বিপাকজাত পদার্থ দুই ধরনের হচ্ছে। একটি প্রয়োজনীয় পদার্থ, যেগুলো বিভিন্ন রকমের হতে পারে, যেমন হরমোন, উৎসেচক, গ্লাইকোজেন, এরকম নানা পদার্থ যেগুলো আমাদের দেহের কাজে লাগবে। কিন্তু এই বিপাকজাত কিছু পদার্থ তৈরি হয় যেগুলো আমাদের দেহে জমলে নানা রকম রোগ তৈরি হবে। এমনকি এটা দীর্ঘদিন জমে থাকলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এই যে বিপাকজাত যেসব দূষিত পদার্থগুলি তৈরি হচ্ছে আমাদের দেহে, সেই বিপাকজাত দূষিত পদার্থগুলিকেই আমরা বলি রেচন পদার্থ। তাহলে সেই বিপাকজাত দূষিত পদার্থ বা রেচন পদার্থ আমাদের যে অঙ্গে তৈরি হয় সেটা বৃক্ক, এবং যে তন্ত্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায় সেটা হচ্ছে রেচনতন্ত্র। তন্ত্র হচ্ছে একই কাজে নিয়োজিত কতগুলো অঙ্গকে একসাথে আমরা তন্ত্র বলি। শুধু বৃক্ক একা কিন্তু দেহ থেকে মূত্র বের করতে পারবে না। তার কারণ বৃক্ক মূত্র তৈরি করলো, কিন্তু সেটা বের করার জন্য আরও কিছু অঙ্গ লাগবে, প্রয়োজন হবে, যেগুলোকে আমরা সাহায্যকারী অঙ্গ বলে থাকি। তাহলে এই যে রেচনতন্ত্রের যে ছবিটা রয়েছে, আমি পরে প্রত্যেকটা অঙ্গ, সাহায্যকারী অঙ্গ সম্পর্কে অল্প অল্প করে বলছি। তাহলে এখানে কী কী অংশ আছে একটু দেখে নাও। দুদিকে দুটো বৃক্ক আছে, আর বৃক্কের সাথে লেগে রয়েছে বৃক্কীয় ধমনী এবং বৃক্কীয় শিরা। প্রত্যেকটা বৃক্কেই রয়েছে লেগে, বা এর মধ্যে প্রবেশ করেছে বৃক্কীয় ধমনী এবং বৃক্কীয় শিরা বেরিয়ে এসছে। আর বৃক্ক থেকে বেরিয়েছে দুটি গবিনী, প্রত্যেকটা
বৃক্ষ থেকে, অর্থাৎ ডান বৃক্ষ থেকে ডান গবিনী এবং বাম বৃক্ষ থেকে বাম গবিনী বেরিয়েছে, এবং এই গবিনী মূত্রাশয়ে এসে যুক্ত হয়েছে বা মূত্রাশয়ের সাথে যুক্ত হয়েছে বা মূত্রথলির সাথে যুক্ত হয়েছে। আর মূত্রথলি থেকে একটি মূত্রনালী বেরিয়েছে, যেটা মূত্র ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত থাকে এবং মূত্র দেহের বাইরে বের করে দেয়। সুতরাং আমি যেটা আগে বলছিলাম, বুঝতে পারলে যে বৃক্ক মূত্র তৈরি করলো, কিন্তু এই গবিনীর মাধ্যমে সেই মূত্র প্রথমে মূত্রথলিতে জমবে, মূত্রাশয়ে জমবে, এবং তারপরে যখন মূত্র ত্যাগের ইচ্ছা জাগবে তখন সেটা মূত্র নালী দিয়ে, মূত্র ছিদ্র দিয়ে দেহের বাইরে বেরিয়ে যাবে। এই সব অঙ্গগুলো মিলেই তৈরি হলো রেচনতন্ত্র। এইবার আমরা চলে আসি এই যে অংশগুলোর কথা বললাম সেগুলো সম্পর্কে অল্প অল্প করে বলবো। প্রথম হচ্ছে বৃক্ক। বৃক্ক আমাদের পিঠের দিকে মেরুদণ্ডের দুপাশে লেগে থাকে এবং এটা উদর গহ্বরে অবস্থান করে। এই দুটো বৃক্কের মধ্যে দেখা যাবে বাঁ দিকের বৃক্কটা একটু উপরের দিকে থাকে, আর ডান দিকের বৃক্কটা একটু নিচের দিকে থাকে। তার কারণটা কি? যে আমাদের ডান দিকে তো যকৃৎ আছে, সেই কারণে ডান দিকেটা একটু নিচের দিকে থাকে। বৃক্ক দেখতে শিমবীজের মতন একটি অঙ্গ, আকারে 10-12 সেন্টিমিটার হয়, উচ্চ দৈর্ঘ্যে আর কি, প্রস্থে প্রায় 7-8 সেন্টিমিটার, এবং গভীরতায় বা কতটা মোটা সেটা 5-6 সেন্টিমিটার হয়ে থাকে। তাহলে এই গেল বৃক্ক। বৃক্ক দেখতে শিমবীজের মতন এবং বর্ণ কিছুটা বাদামি বর্ণের হয়, কালচে বাদামি। এবং আমরা যদি আমার হাত মুঠো করি, বা যে কোনো মানুষ তার হাত যদি মুঠো করে, তাহলে তার আকারটা প্রায় সেরকমই হয় আকারটা। তাহলে এই হচ্ছে ব্যাপার, হচ্ছে বৃক্ক। আর বৃক্কের একটি আবরণ থাকে যাকে ক্যাপসুল বলে। বৃক্কের থেকে যে দুটো গবিনী বেরিয়ে এসছে, প্রত্যেকটা বৃক্ক থেকে একটা করে, সেটা বৃক্কের একটি অবতল অংশ থেকে বেরিয়ে আসে, যেটাকে হাইলাম বলে। আর সেই অবতল অংশ দিয়েই কিন্তু বৃক্কীয় ধমনী রক্ত বৃক্কের মধ্যে প্রবেশ করায়, এবং সেখান থেকে বৃক্কীয় শিরা দিয়ে রক্ত বেরিয়ে আসে। অর্থাৎ ওই অবতল অংশের মধ্যে দিয়েই যেমন গবিনী বেরিয়ে এসছে, ঠিক সেরকম বৃক্কীয় ধমনী প্রবেশ করেছে এবং বৃক্কীয় শিরা বেরিয়ে এসছে। তাহলে বৃক্কের তো ব্যাপারটা আগেই বললাম যে শিমবীজের মতন আকৃতির একটি অঙ্গ, যার কাজ মূত্র তৈরি করা। আর গবিনীটা ঈষৎ হলদে বর্ণের একটি পাইপের মতন অংশ, নল একটি অ্যাকচুয়ালি, সেটার মাধ্যমে মূত্র বেরিয়ে আসবে। আর ধমনী দিয়ে রক্ত যেটা ঢুকবে, বৃক্ক সেই রক্ত ছেঁকেই কিন্তু মূত্রটা বানাবে, এবং পরিশুদ্ধ রক্ত। বৃক্ক একটি আমাদের পরিস্রাবণকারী যন্ত্র, পরিস্রাবক, অর্থাৎ আমাদের রক্ত থেকে দূষিত পদার্থকে ছেঁকে নেয়, দিয়ে রক্তকে বিশুদ্ধ বানিয়ে দেয়, অর্থাৎ সেই দূষিত পদার্থ মুক্ত করে। তাহলে সেই দূষিত পদার্থ মুক্ত করার পর সে রক্তটা বেরিয়ে আসে শিরা দিয়ে। সেখানে বৃক্কীয় ধমনী এবং বৃক্কীয় শিরা একটি বৃক্কেরই অংশ। এইবার সাহায্যকারী অঙ্গের মধ্যে তো প্রথম আমরা বলেছি গবিনী বা ইউরেটার। আর সেই ইউরেটার দুটো এসে যেখানে মিলছে বা মিশছে, একটা মাংসলো থলি, যাকে আমরা মূত্রাশয় বা মূত্রথলি বলি, ইংরাজিতে ইউরিনারি ব্লাডার। আর সেখান থেকে একটি মূত্রনালী বেরিয়ে আসছে, যাকে আমরা ইংরাজিতে ইউরেথ্রা বলি। এই দুটো ইংরাজি শব্দগুলো একটু খেয়াল রাখবে। গবিনী মানে ইউরেটার, যে গবিনীর কাজটা তাহলে কী হলো, বৃক্ক থেকে মূত্রকে মূত্রাশয়ে নিয়ে আসা। আর মূত্রনালীর নাম হচ্ছে ইউরেথ্রা, নাম দুটো প্রায় কাছাকাছি। এবং সেই ইউরেথ্রা নালীটার কাজ হচ্ছে মূত্রকে মূত্রথলি থেকে দেহের বাইরে পাঠিয়ে দেওয়া। এবং এই মূত্রনালীর একেবারে সামনের দিকে একটি মূত্র ছিদ্র থাকবে, যার মাধ্যমে মূত্র বেরিয়ে যাবে। তাহলে মূত্রাশয়ের কাজটা কি?
মূত্রাশয়ের কাজ হচ্ছে মূত্র জমা করা। হ্যাঁ, প্রতি মিনিটে খুব অল্প পরিমাণে মূত্র তৈরি হয়, সেগুলো অল্প অল্প করে জমতে থাকে মূত্রথলিতে, এবং মূত্রথলিটা যখন ভর্তি হয়ে যায় তখন মূত্রত্যাগের ইচ্ছা জাগে। অর্থাৎ মূত্রথলির মধ্যে মূত্র জমছে, কিন্তু সবসময় মূত্রনালী দিয়ে মূত্র বেরোবে না। তার আর একটা কারণও আছে, মূত্রথলি আর মূত্রনালীর সংযোগস্থলে একটা পেশির বলয় আছে। সেই পেশি বলয়টা মূত্রনালীকে বন্ধ করে রাখে, ফলে মূত্রথলিতে যে মূত্র জমে সেটা মূত্রনালীতে বেরোতে পারে না। কিন্তু যখন মূত্রথলিতে প্রচুর মূত্র জমলো এবং একটা চাপ তৈরি হলো, তখন দেখা যাবে যে ওই পেশি বলয়টা খুলে গিয়ে মূত্র বেরিয়ে আসবে, এবং এই পেশি বলয়টা খোলাটা হচ্ছে মানুষের ইচ্ছাধীন। সেই কারণে যখন মূত্রত্যাগের ইচ্ছা জাগে তখনই সে মূত্রত্যাগ করে। যখন মূত্রত্যাগের ইচ্ছা জাগছে না তখন, বা সে পেটে তলপেটে চাপ অনুভব করছে না, তখন সে ইচ্ছা করলেও মূত্র ত্যাগ করতে পারবে না। এবং এটা জানবে যে মূত্রাশয় মূত্র দিয়ে ভর্তি না হলে ওই স্ফিংটার পেশি বা পেশি বলয়ের উপরে চাপ পড়বেও না, এবং মূত্রত্যাগের ইচ্ছাও জাগবে না। তার কারণ ওই অঞ্চলগুলোর সাথে নার্ভ যুক্ত আছে। হ্যাঁ, সে নার্ভের মাধ্যমে যতক্ষণ না মস্তিষ্কে সিগন্যাল না যাবে ততক্ষণ মূত্রত্যাগের কোনো ইচ্ছা তৈরি হয় না। তাহলে এবার বুঝতে পারলে যে বৃক্ক এবং তার সাহায্যকারী অঙ্গগুলো কি কি কাজ করে এই রেচনতন্ত্রের অংশ হিসাবে, সেটা নিশ্চয়ই বুঝতে পারলে। এইবার একটু একটা জিনিস দেখাবো যেটা তোমাদের ঠিক সিলেবাসে নেই, সেটা যে বৃক্কের ভিতরটা কেমন হয়। এটা তো কৌতূহল জাগবে, তোমাদের বইয়ে নেই যে বৃক্কের ভিতরটা কেমন। তা বৃক্কের ভিতরটা সেজন্য আমি ছবি দিয়েছি, এটা তোমাদের প্র্যাকটিস করা বা এটা পড়তে হবে না, এটা জাস্ট একটু শুনে রাখো ভিতরটা কেমন। আমি তো আগেই বলেছি যে বৃক্কের একটা আবরণ থাকে, তাকে বলে ক্যাপসুল। আর বৃক্কের ভিতরের দিকের দুটো অংশ আছে, পরিধি বরাবর আছে হচ্ছে কর্টেক্স অঞ্চল, আর ভিতরের দিকে পরিধির ভিতরের দিকে আছে মেডালা অঞ্চল। কর্টেক্স অঞ্চলটা গাঢ় বর্ণের হয়, তার কারণে এখানে প্রচুর রক্তজালক থাকে। আর ভিতরের দিকটা একটু ফ্যাকাশে বর্ণের হয়, মানে মেডালা অঞ্চলটা। কর্টেক্স অঞ্চলটা একেবারে গাঢ় লালচে বর্ণের হবে, যেহেতু রক্তজালক বেশি আছে। মেডালা অঞ্চলে রক্তজালক কম আছে, নালীগুলোই বেশি আছে, সেই জন্যে এই অঞ্চলটা একটু ফ্যাকাশে হয়, মানে একেবারে গাঢ় লাল হবে না, ফ্যাকাশে লাল হবে। এবং এই অঞ্চলে কতগুলো পিরামিডের মতন অংশ দেখতে পাওয়া যায়, যেগুলোকে আমরা বৃক্কীয় পিরামিড বলি। আর এই বৃক্কীয় পিরামিড থেকে কতগুলো নলের মতন অংশ তৈরি হয়, সেইগুলো মিলেমিশে তৈরি করে হচ্ছে পেলভিস। আর পেলভিসের সামনের অঞ্চল থেকেই গোবিনীটা তৈরি হয়। তাহলে এই হলো বিষয় বৃক্কের ভিতরটা। তাহলে একটা লম্বচ্ছেদ করে যেটুকুনি দেখা যাচ্ছে সেটা আমি এই ছবিতে দেখিয়েছি বা ছবিটা দিয়েছি, এবং এগুলো বিভিন্ন বই থেকে নেওয়া। তাদের অবশ্যই সেই বইগুলোকে নাম আর উল্লেখ করছি না বিভিন্ন ক্লাসে, তাদের একটি অবশ্যই থ্যাংক ইউ প্রাপ্ত মানে দেওয়া উচিত যে তাদের কাছ থেকে বইটা নেওয়া হয়েছে, তাদের সৌজন্যে এই ছবিগুলো পাচ্ছি। এরপরে আমরা আরেকটা বিষয়ে চলে আসছি, বৃক্কটা কী দিয়ে তৈরি হয়েছে, ভিতরটায় কী আছে। এটা শুধু জেনে রাখো, বৃক্কের প্রত্যেকটা বৃক্ক তৈরি হচ্ছে নেফ্রন দিয়ে। প্রত্যেকটা বৃক্কে প্রায় 10 লক্ষ করে নেফ্রন থাকে। সেই 10 লক্ষ নেফ্রন মিলে ওই কর্টেক্স এবং মেডালা অঞ্চলটা তৈরি করে। এবং একটি নেফ্রনের ছবিও দিয়েছি। নেফ্রন একটি নলাকার অঞ্চল, এবং তার সামনে একটি রক্তজালক থাকে। সেই রক্তজালক এবং নলাকার অংশের সূচনাটাকে আমরা বলি ম্যালপিজিয়ান কর্পাসল, অর্থাৎ রক্তজালক এবং ধমনী প্রবেশ করেছে, ধমনী বেরিয়ে গেছে সেই অঞ্চলটায়, এবং একটি বাউম্যানস ক্যাপসুল নামে একটা অংশ আছে, সেইটা মিলে ওই রক্তজালকটা আবার একটা কঠিন নাম আছে, তাও একটু বলে দিই, গ্লোমেরুলাস। আর বাউম্যানস ক্যাপসুল নামে একটা মানে বাটির মতন অংশ তাকে ঘিরে রাখছে। এইটুকুনি মিলে হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল, এবং বাউম্যানস ক্যাপসুলের পর থেকে কতগুলো নালী, একটি নালীর মতন অংশ তৈরি হয়, হ্যাঁ, যেটাকে বৃক্কীয় নালিকা বলে, এবং তার গায়ে রক্তজালক থাকে। তোমরা ক্লাস 6-এ এটুকুনি জেনে রাখো, হ্যাঁ, যে বৃক্কের একক হচ্ছে নেফ্রন, এবং নেফ্রনটা
দুটো জিনিস দিয়ে তৈরি হচ্ছে, একটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেল এবং একটি বৃক্কীয় নালিকা, এবং বৃক্কীয় নালিকাগুলো লাস্টে গিয়ে সংগ্রাহী নালীতে মেলছে। এই সংগ্রাহী নালীগুলোই মূত্র বয়ে নিয়ে যায় ওই বৃক্কের পেলভিস অঞ্চলে। তাহলে এটুকুনি বুঝতে পারলে যে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নেফ্রন। এরপরে যে বিষয়টা আছে বৃক্কের কাজ, হ্যাঁ, এটা তো বারবারই বলছি, বৃক্কের 1 নম্বর কাজ হচ্ছে মূত্র তৈরি করা, এবং মূত্রের মাধ্যমে বিভিন্ন রেচন পদার্থ দেহ থেকে বেরিয়ে যাবে, হ্যাঁ, যেগুলো বিপাকজাত রেচন পদার্থ বা দূষিত পদার্থ। কি বেরোয়? অবশ্যই প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, প্রচুর জল থাকে, তাছাড়া বিভিন্ন লবণ বেরিয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন আয়ন বেরিয়ে যায়, ইউরিয়া বেরিয়ে যায়, সামান্য ইউরিক অ্যাসিড বেরিয়ে যায়, আর জল বেরিয়ে যায়, দিয়ে মূত্রটা তৈরি হবে। মানে মূত্রের উপাদান হচ্ছে তাহলে ওই জল, ইউরিয়া, বিভিন্ন লবণ, আয়ন ইত্যাদি মিলে তৈরি হচ্ছে। সেটা তৈরি করার কাজ কি? ওই রক্ত থেকে এইসব পদার্থগুলোকে ছেঁকে নিয়ে ওই বৃক্কের মধ্যে নেফ্রন মূত্রটা তৈরি করে। আর সেই মূত্র যখন আমাদের দেহের বাইরে মূত্রথলি থেকে বেরিয়ে যায়, তাহলে ওর মধ্যে থাকা দূষিত পদার্থগুলোও অপসারিত হয়, রেচন পদার্থগুলো অপসারিত হয়। সেটাই মূত্রের কাজ বা বৃক্কের কাজ, রেচন পদার্থ অপসারণ করা। আর 2 নম্বর যে কাজটা বলেছি, যে দেহে লবণ এবং জলের ভারসাম্য বজায় রাখা। আমরা একটু খেয়াল করলেই দেখব গরমকালে একটু মূত্রত্যাগের ইচ্ছা কম জাগে, তার কারণ আমাদের প্রচুর ঘাম হচ্ছে। তার ফলে যদি আবার মূত্র ত্যাগ করে প্রচুর মূত্র বেরিয়ে যায়, তাহলে তো দেহে জল কমে যাবে, তাহলে ডিহাইড্রেশন হয়ে যাবে, হ্যাঁ, আমরা মারা যেতে পারি একেবারে রীতিমতো। হ্যাঁ, তাহলে সেটা হতে দেবে না। তখন দেখা যাবে যে মূত্র তৈরি হচ্ছে একটু কম। আবার শীতকালে যদি বেশি জল খায়, বা দেখা যাচ্ছে যে অল্প মানে গরম এরম অবস্থায় বেশি জল খেলে বারবার মূত্র ত্যাগের ইচ্ছা জাগে, তার কারণ দেহে তখন জল বেড়ে গেছে। জল বেড়ে যাওয়াটাও খুব একটা ভালো না, কেননা রক্তের মধ্যে জল বাড়লে রক্তের চাপ বেড়ে যাবে, সেই কারণে সেই জলটাও দেহ থেকে বের করে দেবে। আর দেহের মধ্যে আমরা সবসময় খাদ্য গ্রহণ করছি, জল গ্রহণ করছি, বিভিন্ন রকম পানীয় গ্রহণ করছি, তার মাধ্যমে বিভিন্ন আয়ন দেহের মধ্যে প্রবেশ করছে। সেই আয়নগুলো অতিরিক্ত হলেও দেখা যাবে আমাদের ক্ষতি। সেই কারণে আমরা কি করি, ওই আয়নগুলো মূত্রের মাধ্যমে অতিরিক্ত আয়নটা বের করে দিই। এইভাবে দেখা যাবে আয়ন মানেই লবণ, বিভিন্ন লবণ বের করে দিই। এভাবে জল এবং লবণের ভারসাম্য বজায় রাখি। যখন দেহে এগুলো ঘাটতে হবে, মূত্র তৈরি একটু কম হয়ে সেগুলো ধরে রাখার চেষ্টা করবে, আর যখন এগুলো বেশি হবে তখন বের করে দেবে। তাহলে এটার প্রধান কাজ বৃক্কের। আচ্ছা, এরপরে আরেকটা তোমাদের বিষয় আছে বৃক্কের সমস্যা। হ্যাঁ, বৃক্কের সমস্যা নানাবিধ সমস্যা হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে যে বৃক্কীয় ব্যর্থতা, অর্থাৎ বৃক্কে কোনো কারণে নেফ্রন ঠিক মতন কাজ করছে না বলে ঠিক মতন মূত্র তৈরি হচ্ছে না, অর্থাৎ মূত্রের পরিমাণ অনেক কমে গেছে। হ্যাঁ, কমে গেলে মোটামুটি দেখা যাবে যে দিনে প্রায় 2 থেকে 2.5 লিটার মূত্র তৈরি হওয়ার কথা, সেখানে দেখা যাবে যে মূত্র অতটা তৈরিই হচ্ছে না। হয়তো 50 ml, 100 ml বা তার থেকে একটু সামান্য বেশি পরিমাণে মূত্র তৈরি হচ্ছে। তাহলে সেটা কি হবে? তাহলে সেটা তো ক্ষতি। হ্যাঁ, তখন নানা রকম সমস্যা দেখা দেবে। সেখানে দেখা যাবে যে মানুষের মূত্রের পরিমাণ কমে যাচ্ছে, বমি ভাব আছে, গোড়ালি, পায়ের পাতা ফুলছে, দেহের বিভিন্ন অংশ চুলকাচ্ছে, খিদে কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে এই সব সমস্যাগুলো দেখা যাচ্ছে যে বৃক্কেও ব্যর্থতার জন্যে আসে, অর্থাৎ বৃক্ক ঠিক মতন মূত্র তৈরি করতে পারে না। হ্যাঁ, মোটামুটি আমি একটুখানি কমই বলে ফেললাম, দিনে 2 থেকে 2.5 লিটার মূত্র তৈরি হওয়ার কথা, সেখানে 500 ml মানে ½ লিটার মতন মূত্র তৈরি হয় সারাদিনে। ফলে সমস্যা, এই যে সমস্যাগুলোর কথা বললাম, সেটা বৃক্কীয় ব্যর্থতাতে আসে। আর বৃক্কীয় বিকলতা, এটা আরেকটু জটিল ব্যাপার। এক কথায় বলতে গেলে সেটা হচ্ছে যে সে বৃক্ক কাজই করছে না। হ্যাঁ, বৃক্কীয় ব্যর্থতায় তো মূত্রটা অল্প তৈরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু যদি দেখা যায়
যে বৃক্ক ঠিক মতন কাজই করছে না, বৃক্ক দিয়ে কোনো রকম রেচন পদার্থ বেরোচ্ছেই না, অর্থাৎ ইউরিয়া, ইউরিক অ্যাসিড কিচ্ছু বেরোচ্ছে না, সেগুলো রক্ততেই থেকে যাচ্ছে, সেটা আরও মারাত্মক সমস্যা। সেটা বৃক্কীয় বিকলতা, একেবারে বৃক্ক খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সেই রকম অবস্থা হলে কিন্তু ডায়ালাইসিস করে মানুষকে বাঁচিয়ে রাখতে হয়, কৃত্রিম যন্ত্রের সাহায্যে মূত্র তৈরি করে মানুষকে বাঁচিয়ে রাখতে হয়। তাহলে এটা গেল বৃক্কীয় বিকলতা। এবং বিকলতা হলে লক্ষণগুলো ওরকমই হবে, কিন্তু আরও সমস্যা বেশি হবে, যেহেতু একদমই প্রায় মুক্ত তৈরি হতে চায় না, তখন দেখা যাবে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এইসব রেচন পদার্থগুলো রক্তে থেকে নানা রকম সমস্যা তৈরি করতে আরম্ভ করে, আনুষঙ্গিক সমস্যা তৈরি করতে আরম্ভ করে। সেটা মানুষের মৃত্যুর কারণ হয়। এটা একেবারে রিনাল ফেলিওর, বৃক্ক কাজই করছে না, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আর একটা দিয়েছি, এটা তোমাদের সিলেবাসে বা বইয়ে নেই, সেটা হচ্ছে বৃক্কীয় পাথুরি বা বৃক্কের মধ্যে পাথর তৈরি হওয়া। এটা কোনো মানুষ যদি মূত্র মানে চেপে রাখে দীর্ঘদিন, যায় না ঠিক মতন মূত্র ত্যাগ করতে, তাহলে দেখা যায় যে মূত্রে বিভিন্ন লবণ সঞ্চিত হয়ে এবং বৃক্কের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন কোষ মিলে কোষ খরিত হওয়া বেরিয়ে এসে এই বৃক্কীয় পাথুরিটা তৈরি করে। এবং তাহলে তখন কি হবে, তখন দেখা যাবে যে তোমার পেট ব্যথা হবে, বৃক্কেরও যাতে ব্যথা হবে, মূত্র ঠিক মতন বেরোবে না। অনেক সময় সে বৃক্কের পাথর যেগুলো তৈরি হলো সেগুলো দেখা যাবে যে গভীরের মধ্যে আটকে যাচ্ছে, দিয়ে এরকম হচ্ছে। বৃক্ক পাথরি হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে ক্যালসিয়াম জাতীয় লবণ অতিরিক্ত খেলে, খুব কম জল পান করলে, বা দেখা যাচ্ছে যে প্রচণ্ড বেশি অ্যাসিডিক বা প্রচণ্ড ক্ষারীয় মানে আম্লিক বা প্রচণ্ড ক্ষারীয় মূত্র তৈরি হতে আরম্ভ করলে, এরকম নানা কারণে দেখা যাচ্ছে যে তার মধ্যে ওইটা একটা তো আছেই, কম জল খাওয়া এবং মূত্র ত্যাগ না করা, এই বৃক্ক পাথুরি হতে আরম্ভ করে। এবং সেটাতে হলে তখন চিকিৎসা করতে হবে। এবং মানে বৃক্কীয় ব্যর্থতা হলে ওষুধ দিয়ে ব্যাপারটাকে নিয়ন্ত্রণ কিছুটা করা যায়, কিন্তু তারপরে ডায়ালাইসিস করতে হয়। বৃক্কীয় বিফলতার ক্ষেত্রেও তাই। আর কিন্তু বৃক্কীয় পাথর হলে অপারেশন করে সেই পাথর বের করতে হয় বা ওষুধের সাহায্যে সেই পাথর বের করতে হয়। তবে একটা জিনিস খেয়াল রাখো যে এছাড়াও কিন্তু বৃক্কের আরও সমস্যা হয়, সেগুলো আর তোমাদের এই ক্লাস 6-এ আর আলোচনা সেই জায়গাটি নেই। তাহলে এতক্ষণ ধরে আলোচনা করলাম মানুষের বৃক্ক বা কিডনি সম্পর্কে। আশা করি কিডনি জিনিসটা কি এটা বুঝতে পারলে, এবং কিডনির আনুষঙ্গিক অঙ্গ, কিডনির কাজ, এই সবগুলো তোমাদের শিখতে পারলে, এবং আমাদের বৃক্কের সমস্যাগুলো আমরা জানতে পারলাম। আশা করি ভালো লেগেছে এই ক্লাসটি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি, বেল আইকনটি ঠিকঠাক করে অল নোটিফিকেশনের জন্য প্রেস করো, আর চ্যানেলটা শেয়ার করো, লাইক দিও। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখো।